গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু স্মার্ট ক্লাস কোচিং। স্মার্ট ক্লাস কোচিং তোমাদের সকলকে স্বাগত। আজকে শুরু করব ক্যালেন্ডার। তো দেখো, ক্যালেন্ডার থেকে মূলত এই 8টা টাইপ থেকে প্রশ্ন আসে। তো আজকে প্রতিটা টাইপ স্টেপ বাই স্টেপ ভাবে সাজানো রয়েছে পরপর। তো আজকে আমরা দেখি প্রথম টাইপটা। দেখো, প্রথম টাইপটা হচ্ছে অধিবর্ষ এবং অড ডে, অর্থাৎ লিপ ইয়ার এবং অড ডেজ। দেখো, সাধারণত লিপ ইয়ার বলতে কোনো বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনের হয়ে যাওয়াকেও সেই বছরকে বলা হয় লিপ ইয়ার। অর্থাৎ লিপ ইয়ার হলে আমাদের ফেব্রুয়ারি মাসে একটা দিন আমাদের অবশিষ্ট থাকে। কিন্তু কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য আমরা সেই বছরকে যদি 4 দিয়ে ভাগ করি এবং যদি কোনো আমাদের ভাগশেষ বা অবশিষ্ট না থাকে, তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলতে পারবো। দেখো, যদি একটা এক্সাম্পল নিই, একটা সাল নিলাম 1872, এটাকে লিপ ইয়ার অথবা নন লিপ ইয়ার সেটা বোঝানো আমরা কি করবো, সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করবো। দেখো, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 4 4 16, অবশিষ্ট থাকছে 2, 27। দেখো, 4 6 হচ্ছে 24, 3 এবং 32, 4টা হচ্ছে 32। দেখো, কোনো অবশিষ্ট থাকছে না, অর্থাৎ বলতে পারি যে এই সালটা হচ্ছে আমাদের লিপ ইয়ারের মধ্যে পড়ছে। দেখো, টোটাল কোনো বছর লিপ ইয়ার না বোঝার জন্য সমগ্র বছরটাকে 4 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। তার সেই দুটো সংখ্যা আছে, অর্থাৎ যদি আমরা 72কে 4 দিয়ে ভাগ করতাম, দেখো তখন আমাদের কত থাকতো, 18। দেখো, সেক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকতো না, তখন সেটাকে আমরা কি বলতে পারতাম, লিপ ইয়ার। অর্থাৎ লিপ ইয়ার বের করার জন্য টোটাল বছরকে 4 দিয়ে ভাগ করার পরিবর্তে শেষ দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করলে যদি না কোনো অবশিষ্ট না থাকে, তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলতে পারবো। দেখো, আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। যদি 1976 থাকে, তাহলে শেষ দুটো সংখ্যা কত, দেখো 76। 76কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, তখন দেখো কত হচ্ছে, 4 19 76, অর্থাৎ 19 পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যাচ্ছে, দেখো কোনো অবশিষ্ট থাকছে না। তাহলে সেটাকে আমরা কি বলবো, দেখো যেহেতু কোনো অবশিষ্ট থাকছে না, 4 দিয়ে পুরোপুরিভাবে কাটা যাচ্ছে, তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলতে পারবো। দেখো, কিছু বিশেষ বিশেষ বছরের ক্ষেত্রে, যেরকম 1600, 1700, 1800, যখন যে কোনো বছরের শেষে ডবল জিরো থাকছে, তখন সেই সংখ্যা সেই বছরগুলো লিপ ইয়ার কিনা বোঝার জন্য সেইগুলোকে আমরা কি দিয়ে ভাগ করবো, দেখো 400 দিয়ে ভাগ করবো। যে কোনো নর্মাল বছরের ক্ষেত্রে আমরা এখন 4 দিয়ে ভাগ করছিলাম, স্পেশাল বছরগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেই বছরগুলোর শেষে ডবল জিরো থাকছে, সেই বছরগুলো লিপ ইয়ার কিনা দেখার জন্য আমরা 400 দিয়ে ভাগ করে দেখবো। সংখ্যা যদি 400 দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য যায়, তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলবো, এবং যদি না যায় তখন সেটাকে নন লিপ ইয়ার বলবো। দেখো, প্রথমে দেখো 1600কে যদি আমরা 4 দিয়ে ভাগ করছি, 400 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো আমাদের পুরোপুরিভাবে দেখো বিভাজ্য, অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। কিন্তু দেখো, 1700 কিন্তু আমরা 400 দিয়ে ভাগ করছি, দেখো তখন দেখো সেই ক্ষেত্রে দেখো অবশিষ্ট থাকে, 4 4 হয় 16, এক অবশিষ্ট থাকছে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, নন লিপ ইয়ার। আর একটা কথা মনে রাখবে, যে কোনো বছরের শেষ সংখ্যা যদি বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7 এবং 9 হয়, তখন ভাগ করার কোনো দরকার নেই, তখন সেটা অটোমেটিক ভাবে নন লিপ ইয়ার হচ্ছে। লিপ ইয়ার বের করার জন্য হচ্ছে প্রথম নিয়ম, যদি নর্মাল বছর থাকে, তখন নর্মাল বছরের ক্ষেত্রে শেষ দুটো সংখ্যা তোমরা দেখবে, এবং যখন কোনো স্পেশাল বছর থাকবে, তখন স্পেশাল বছরের ক্ষেত্রে তোমরা কি করবে, সমগ্র সংখ্যাটাকে অথবা প্রথম সংখ্যাটাকে তোমরা 4 দিয়ে ভাগ করো, অথবা সমগ্র সংখ্যাটাকে তোমরা 400 দিয়ে ভাগ করে দেখতে পারো। তো একটা প্রশ্ন দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে, নিচের বছরগুলির মধ্যে কোনটি নন লিপ ইয়ার, অর্থাৎ লিপ ইয়ার নয়। দেখো, একটু আগে শিখলাম, যখন স্পেশাল বছরে থাকবে, অর্থাৎ বছরের শেষে ডবল জিরো থাকছে, তখন তার প্রথম সংখ্যা ধরে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো। যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তখন সেটি লিপ ইয়ার, অথবা না ভাগ গেলে আমরা কি দেখবো, সেটা নন লিপ ইয়ার। দেখো, দেখো পুরোপুরি ভাবে 4 দিয়ে ভাগ যায়। দেখো, 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে, কথা হচ্ছে আমাদের দেখো পুরোপুরি ভাবে ভাগ চলে যাচ্ছে। 24কে 4 দিয়ে ভাগ করে দেখো আমাদের পুরোপুরি বিভাজ্য 6 দিয়ে। শুধুমাত্র একমাত্র দেখো 1900কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অথবা 400 দিয়ে ভাগ করছি, তখন দেখো পুরোপুরি ভাবে দেখো বিভাজ্য না, 4 4 হচ্ছে 16, আমাদের দেখো 3 অবশিষ্ট পড়ে থাকছে, অর্থাৎ এক্সট্রা থাকছে আমাদের 3। তাহলে কোনটা নন লিপ ইয়ার, দেখো সেক্ষেত্রে অপশন সি 1900 হচ্ছে আমাদের নন লিপ ইয়ার। তো দেখো, পরের কনসেপ্টটা চলে আসবে। পরের কনসেপ্টটা ছিল আমাদের অড ডে কনসেপ্ট। দেখো, অড ডে বলতে বোঝা হচ্ছে অতিরিক্ত দিন। উদাহরণস্বরূপ, আজকে যেমন যদি সোমবার হয়, আজকে যদি সোমবার, দেখো আজ থেকে 8 দিন পরে দেখো কি বার পড়বে, 8 দিন পরে যদি নর্মাল গুণে সোমবারের পরে হয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এবং দেখো মঙ্গল, অর্থাৎ 8 দিন পরে, আজ থেকে 8 দিন পরে কি বার হচ্ছে, দেখো আমাদের টুইসডে হচ্ছে।
দেখো 8 দিন ছিল বলে আমরা কিন্তু করগুণে সেটা বের করতে পারলাম, বাট পরীক্ষার হলে যদি বলে তো আজ থেকে 234 দিন পরে কি বার হবে, বা 434 দিন পরে কি বার হবে, 551 দিন পরে কি হবে, তখন তো সেটা এত দূর তো গোনা সম্ভব না। তাই জন্য আমরা কি করব, যে মোট দিন আছে সেই সংখ্যাটাকে আমরা কি করবো 7 দিয়ে ভাগ করে দেবো। দেখো 7 দিন পর পর দেখো সেই একই দেখো আমাদের দিন আছে, আমরা বলতে দেখো এখানে 7 নম্বর দিনে কি ছিল, 7 নম্বর দিনে দেখো সে আমাদের দেখো সে সোমবারই ছিল। তাই যে কোনো মোট দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যে কদিন আমাদের এক্সট্রা বা অবশিষ্ট দিন থাকবে সেটাকে আমরা কি বলবো, অড ডে। এরকম উদাহরণস্বরূপ যদি বলা যায় আজ থেকে 93 পরে আমাদের কতগুলো অবশিষ্ট দিন থাকবে, 93কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো আমাদের 7 × 7 পরে থাকছে আমাদের 23, 3 × 7 হচ্ছে আমাদের 21, অর্থাৎ 2, অর্থাৎ আমাদের দেখো দুটো হচ্ছে অড ডে। আর পরীক্ষার হয় যে কোনো একটা বলে দেবে যে আজকে যদি সোমবার হয় তবে আজ থেকে 93 দিন পরে সেটা কি বার হবে। দেখো আজকে যদি সোমবার হয় তাহলে আজ থেকে 93 দিন পরে কি হবে, দেখো কটা অড ডে আছে আমাদের, দুটো অড ডে আছে। আজকে সোমবারের পরে 2 দিন অড ডে কি করা হয়, মঙ্গলবার অথবা বুধবার, মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ আজ থেকে 93 পরে কি বার হবে, সেটা হবে বুধবার। অর্থাৎ মোট দিনকে 7 দিয়ে ভাগ করার পরে যেই কয়দিন অবশিষ্ট থাকবে সেটাকে মানে কি বলবো, অড ডে। তো দেখো একটা প্রশ্ন দেখে নেবো। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে WP কনস্টেবল 2024-এ। দেখো বলেছে আজকে যদি সোমবার হয় তবে আজ থেকে 61 দিন পরে ঠিক কি বার হবে। তো আমরা 61 দিনের টোটাল কখন অড ডে আছে সেটা আমরা দেখে নেবো। তো 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 × 8 = 56, অবশিষ্ট থাকছে 5, অর্থাৎ সোমবারের পর থেকে আমরা 5 দিন গুনবো। সোমবারের পরে কি বার হয়, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র এবং শনি, অর্থাৎ আজ থেকে 61 দিন পরে কি বার হচ্ছে, সেটা শনিবার হচ্ছে। আর একটা প্রশ্ন দেখে নাও। প্রশ্নটা ছিল রেলওয়ে গ্রুপ ডি 2024-এ। বলেছে একটি সাধারণ বছর, অর্থাৎ যেটি হচ্ছে নন লিপ ইয়ার, যেটাতে হচ্ছে আমাদের অধিবর্ষ না, সেই বছরে মোট কতগুলি অড ডে বা অতিরিক্ত দিন থাকবে। দেখো সাধারণ বছরে আমাদের বছর কত দিন হয়, দেখো সাধারণত 365 দিন হয়। তাহলে 365 যদি আমরা 7 দিয়ে ভাগ করি তখন কত হচ্ছে আমাদের, 5 × 7 হচ্ছে 35, 15, দেখো 7 × 2 হচ্ছে 14, অর্থাৎ হাতে থাকছে আমাদের একদিন। অর্থাৎ আমাদের একটা নন লিপ ইয়ার বছরে কতদিন আমাদের অবশিষ্ট দিন থাকছে, দেখো একদিন অবশিষ্ট দিন থাকছে। দেখো পরে আরেকটা প্রশ্ন দেখে নাও। বলেছে 1 জানুয়ারি 2023 যদি রবিবার হয় তবে 31 ডিসেম্বর 2023 কি বার ছিল। দেখো 1 জানুয়ারি থেকে আমরা 31 ডিসেম্বরের মধ্যে প্রচুর পরিমাণে অবশিষ্ট দিন আছে। দেখো এতটা অবশিষ্ট দিন করে আমরা বের করতে পারি। অথবা আরেকটা জিনিস তোমরা মনে রাখো, যে কোনো বছরের প্রথম দিন যদি সেটা নন লিপ ইয়ার হয়, অর্থাৎ অধিবর্ষ বছর না হয়, তখন সেই বছরের প্রথম দিন যেই বার দিয়ে শুরু হয়েছিল সেই বছরের শেষ দিনও সেই বার দিয়ে শেষ হবে। দেখো এই বছরের 2023 দেখো নন লিপ ইয়ার, 2023-কে দেখো 4 দিয়ে ভাগ করে দেখো অবশিষ্ট পড়ে থাকছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা নন লিপ ইয়ার বলতে পারি। নন লিপ ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট দিন, বছরের ফার্স্ট ডে যে দিন দিয়ে শুরু হয়েছিল, লাস্ট ডেও আমাদের সেই বার দিয়ে শেষ হবে। অর্থাৎ 1 জানুয়ারি অর্থাৎ প্রথম দিন কি দিয়ে শুরু হয়েছিল, রবিবার দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ 31 ডিসেম্বর, অর্থাৎ সেই দিন কি বার দিয়ে শেষ হবে, দেখো সেই রবিবার দিয়ে শেষ হবে। এটা তোমরা মাথায় রাখবে। দেখো আরেকটা প্রশ্ন দেখে নাও। বলেছে আজ যদি শুক্রবার হয় তবে আজ থেকে 120 দিন আগে কি বার ছিল। এতদিন চাচ্ছিলাম আমাদের কি 120 দিন পরে অথবা 63 দিন পরে, এটা চাইছে আমাদের 120 দিন আগে কি বার ছিল। দেখো 120 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে আগে দেখে নেবো যে অড ডে কদিন আছে। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 7 × 17 হয় 119, অর্থাৎ অবশিষ্ট পড়ে আছে আমাদের একদিন। দেখো 120 দিনকে যদি আমরা ভাগ করে 7 দিই তখন আমাদের একদিন আমাদের অড ডে পড়ে আছে। তো ওই একদিন অড ডের জন্য কিন্তু শুক্রবার হয়েছে। তাহলে আমরা বলছি 120 দিন আগে, তাহলে শুক্রবারের আগের দিন কি বার ছিল সেটা আমরা বের করে দেখবো। তাহলে শুক্রবারের আগে দেখো কি বার ছিল, বৃহস্পতিবার। তো সঠিক উত্তর এখানে হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। দেখো এই প্রশ্নটা একটু অপশন একটু ভুল ছিল, সঠিক উত্তর হবে এখানে বৃহস্পতিবার। কিন্তু এখানে দেখো পরের কনসেপ্টটা, দেখো পরের কনসেপ্টটা বলছে একই বছর কিন্তু দেখো আলাদা আলাদা দিন আছে আমাদের। উদাহরণস্বরূপ যদি আমাদেরকে বলে দেয় যে কোনো বছরের 26 জানুয়ারি 2026 যদি রবিবার হয় তবে 15 মে 2026 কি বার হবে।
এই ধরনের প্রশ্নটা দেখো আসে। তো আমরা কি বের করবো, যে 26শে জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত মোট কতগুলি দিন আছে। দেখো 26শে জানুয়ারি, জানুয়ারি মাস সাধারণত শেষ হয় কত দিনে, 31 দিনে, অর্থাৎ এই মাসটা শেষ হতে দেখো আর কতদিন বাকি আছে, এখনো 5 দিন বাকি আছে। ফেব্রুয়ারি মাস যদি নন লিপ ইয়ার বলে দেয় বা উল্লেখ করা না থাকে, তখন সেটাকে তোমরা নন লিপ ইয়ার বলে ধরে নেবে। ফেব্রুয়ারি মাস সাধারণত কত দিনে হয়, দেখো 28 দিনে হচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস দেখো কত দিনে হয়, 31 দিনে। দেখো এপ্রিল মাস হয় 30 দিনে, এবং মে মাসের কত তারিখ বলেছে আমাদের, 15 তারিখ বলেছে। অর্থাৎ মোট কতগুলি দিন আছে দেখো, 28 আর 5 যোগ করলে হচ্ছে 33, 33 আর 34, 34 আর 30 যোগ করলে হচ্ছে আমাদের 64, 64 আর 30 যোগ করলে হচ্ছে আমাদের দেখো 94, 94 আর 5 যোগ করলে হচ্ছে 99, এবং 99 সাথে 10 যোগ করলে হচ্ছে আমাদের 109। অর্থাৎ 26শে জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত মোট আমাদের 109 খানা দিন আছে। তোমরা যদি 7 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ অড ডে বের করে দিই, তখন দেখো কটা অড ডে আছে, 7 তকে হচ্ছে 7, 39, 5 7 হচ্ছে 35, অর্থাৎ 4 দিন দেখো অবশিষ্ট পড়ে থাকে। অর্থাৎ আজকে যদি রবিবার হয়, তো রবিবারের পর থেকে আমরা 4 দিন এক্সট্রা করে গুণ, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। অর্থাৎ 26শে জানুয়ারি 2026 যদি রবিবার হয়ে থাকে, তবে 15ই মে 2026 কি বার হবে, তার থেকে 4 দিন পরে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। তো হয়ে যাচ্ছে দেখো বৃহস্পতিবার। দেখো আরেকটা প্রশ্ন দেখে নেব, যদি বলে দেয় যে 15 মার্চ 2026 যদি মন্ডে হয়ে থাকে, তবে 25 মে 2026 কি বার হবে। প্রথমে বললাম 15ই মার্চ থেকে 25শে মের মধ্যে মোট কতগুলি দিন আছে সেটা আমরা বের করব, অথবা আমরা কি করবো, মোট কতগুলি অড ডে আছে আমরা সেটা বের করবো। মোট দিন বের করতে তখন যোগফল বের করতে আমাদের দেরি হয়ে যায়, অথবা পরীক্ষা হলে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়। তো আমরা মোট অড ডে কটা আছে সেটা আমরা বের করবো। দেখো মার্চ মাসে টোটাল আর কটা ডেট আছে, দেখো 16টা ডেট আছে। এই 16কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কত হচ্ছে আমাদের, দেখো 2টো অড ডে পড়ে আছে। এপ্রিল মাসে দেখো, এপ্রিল মাসে শেষ হয় সাধারণত 30 দিনে, 7 দিয়ে ভাগ করে পড়ে থাকছে আমাদের 2 দিন। দেখো মার্চ মাসের জন্য আমাদের ছিল অড ডে 2টো, এপ্রিলের জন্য আমাদের অড ডে ছিল 2টো। এবার দেখো মে মাসে বলছে 25 তারিখ, তাহলে 25কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, দেখো অবশিষ্ট পড়ে থাকে 3 7 হচ্ছে আমাদের 21, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 4। অর্থাৎ মে মাসে কত দিন এক্সট্রা পড়ে আছে আমাদের, দেখো 4 দিন অড দিন। তাহলে যোগ করে কত, 4 আর 2 6, 6 আর 2 8, 8কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো আমাদের একদিন আমাদের অবশিষ্ট। অর্থাৎ সোমবারের পরের থেকে একদিন যোগ করলে কত হয় আমাদের, মঙ্গলবার। তো একটা প্রশ্নের মাধ্যমে দেখে নেব। দেখো প্রশ্নটা এসএসসি জিডি 2024 এসেছিল। দেখো বলছে কোন একটি নির্দিষ্ট বছরের 15ই মার্চ যদি সোমবার হয়, তবে সেই বছরেরই 10ই আগস্ট কি বার হবে। দেখো 15ই মার্চ, মার্চ মাস সাধারণত শেষ হয় 31 দিনে, 15 তারিখ অলরেডি হয়ে গেছে, তাহলে 31 দিন হতে আর দেখো 16 দিন বাকি। 16কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে কতদিন অবশিষ্ট পড়ে থাকছে, দেখো 2টো দিন আমাদের অড ডে পড়ে থাকছে। মার্চের পরে দেখো এপ্রিল হয়, এপ্রিলে দেখো 30 দিন, আগের কনসেপ্ট যদি যায়, তাহলে 30 দিনের মোট কটা অড ডে আছে, 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে আমাদের 2 দিন অড ডে আছে। মে মাসে কটা অড ডে আছে, দেখো সেম ভাবে 7 দিয়ে ভাগ করে তোমরা দেখবে 3 দিন অড ডে আছে। জুনে দেখবা 2টো আছে, জুলাইতে 3টে আছে, এবং চেয়েছে আমাদের আগস্ট। দেখো 10 আগস্ট চেয়েছে, তাহলে 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 3 দিন। অর্থাৎ মোট আমাদের কতগুলো অবশিষ্ট দিন আছে, অর্থাৎ অড ডে আছে। দেখো 2 2 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 3 12, 3 15। দেখো 15টা যেহেতু 7 দিনের থেকে বেশি, তাই আমরা আবার 7 দিয়ে ভাগ করে দেবো। দেখো 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 2 14, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 1। অর্থাৎ সোমবারের পরে আমাদের একদিন অবশিষ্ট থাকছে, অর্থাৎ সোমবারের পরে একদিন অবশিষ্ট হলে আমাদের হয়ে যাবে সেটা মঙ্গলবার। দেখো আরেকটা প্রশ্ন আছে, WPSI তে এসেছিল, যদি কোনো বছরের 25শে জানুয়ারি সোমবার হয়ে থাকে, তবে সেই বছরেরই 14ই মে কি বার হবে। দেখো 25শে জানুয়ারি থেকে 14ই মে কতগুলো অড ডে আছে। দেখো 25শে জানুয়ারি মাস সাধারণত হয় আমাদের 31 দিনে,
25টা দিন অলরেডি হয়ে গেছে, বাদ বাকি পড়ে আছে আমাদের 6 দিন। 6 দিন যেহেতু 7 দিনের থেকে কম, তাই জন্য আমরা বলতে 6টা দিনই আমাদের অড ডে আছে, 7-এর থেকে তো কম। ফেব্রুয়ারি মাস দেখো, ফেব্রুয়ারি মাস সাধারণত শেষ হয় আমাদের কত দিনে? 28 দিনে। 7 দিয়ে ভাগ করে দেখো কোনো অবশিষ্ট পড়ে থাকছে না, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আমাদের 0 দিন অড ডে থাকছে। মার্চের জন্য দেখো আমাদের 3 দিন অড ডে, এপ্রিলের জন্য আমাদের 2 দিন, এবং দেখো মে মাসের 14 তারিখ বলেছে। 14কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, দেখো কোনো অবশিষ্ট পড়ে থাকছে না, পুরোপুরিভাবে বিভাজ্য, অর্থাৎ এর জন্য কোনো অবশিষ্ট দিন পড়ে থাকছে না। অর্থাৎ মোট কতগুলো অবশিষ্ট দিন আছে? 6 আর 3 9, 9 আর 2 এবং 11। দেখো আবার যেহেতু 7 দিনের থেকে বেশি, আমরা আবার বের করবো 7 দিয়ে কাটাকুটি করলে কথা দেখো 7 হচ্ছে 7, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 4 দিন, অর্থাৎ সোমবারের পরের থেকে আমরা 4 দিন যোগ করবো। সোমবারের পরে হয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো 14 মে কি বার হয়ে যাবে আমাদের? শুক্রবার। দেখো আরেকটা প্রশ্ন আছে, 17 এপ্রিল 2024 যদি বুধবার হয়ে থাকে, তবে 25 অক্টোবর 2024 কি বার হবে? দেখো 17 এপ্রিল মাস সাধারণত শেষ হয় আমাদের কত দিনে? 30 দিনে। আর পরে আছে কতদিন আমাদের? দেখো 17 দিন তো অলরেডি হয়ে গেছে, পরে আছে আমাদের কাছে আর 13 দিন। 13 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, দেখো আমাদের অবশিষ্ট কতদিন আছে? দেখো 7 7 আর 6, অর্থাৎ 6 দিন আমাদের অড ডে আছে এপ্রিল মাসে। দেখো মে মাসে কতদিন অড ডে আছে? দেখো আমাদের 3 দিন। জুনে দেখো 2 দিন, জুলাইতে থাকবে 3 দিন, এবং দেখো আগস্টেও থাকবে 3 দিন, সেপ্টেম্বরে থাকবে 2 দিন। তোমরা প্রত্যেকটা 7 দিয়ে ভাগ করে দেখো না আমাদের কি চেয়েছে। দেখো এটা হলো আমাদের এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের পরে কি হয়? দেখো আমাদের অক্টোবর। অক্টোবরের কত তারিখ পড়ছিল? 25 তারিখ। তাহলে আমরা দেখবো 25 তারিখের মধ্যে কতগুলো অড ডে আছে? 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো 3 7 হচ্ছে আমাদের 21, অবশিষ্ট পড়ে থাকে 4 দিন, অর্থাৎ 25 অক্টোবর হচ্ছে আমাদের 4 দিন অবশিষ্ট দিন আছে। টোটাল যোগ করে দেখো কতগুলো হচ্ছে? 6 আর 3 9, 9 আর 2 11, 11 3 14, 14 3 17, 17 আর 2 19, 19 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 23। 7 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 3 7 21, অবশিষ্ট পড়ে থাকছে 2 দিন, অর্থাৎ বুধবারের পরের থেকে 2 দিন যোগ করলে আমাদের কি হবে? বুধবারের পরে বৃহস্পতিবার এবং শুক্রবার। তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ। দেখো আরেকটা প্রশ্ন দেখে নেব, বলছে কোন বছরের 5ই জানুয়ারি যদি শুক্রবার হয়, তবে সেই বছরেরই 21শে সেপ্টেম্বর কি বার হবে? যদি বছরটি একটি লিপ ইয়ার হয়। দেখো 5ই ফেব্রুয়ারি যায়, যদি বছরটি নন লিপ ইয়ার হতো তখন কতদিন হতো আমাদের? ফেব্রুয়ারি মাস 28 দিনে। যেহেতু লিপ ইয়ার উল্লেখ করে দিচ্ছি, তখন ফেব্রুয়ারি মাস কতদিন হবে? দেখো আমাদের 29 দিন হবে। তাহলে 5ই ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, দেখো 29টা দিনের মধ্যে 5 দিন অলরেডি হয়ে গেছে। তাহলে ফেব্রুয়ারি মাসে আর কতদিন বাকি আছে? আমার কাছে 24 দিন। 7 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের? 3 7 21, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 3, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অড ডে আমাদের 3 দিন পড়ে আছে। মার্চ মাসের জন্য 3 দিন অড ডে, এপ্রিলের জন্য 2 দিন, মে মাসের জন্য হচ্ছে আমাদের 3 দিন, জুন মাসের জন্য 2 দিন পড়ে থাকছে, জুলাইয়ের জন্য 3 দিন, আগস্টের জন্য 3 দিন, আর দেখো সেপ্টেম্বরের 21 তারিখ চেয়েছে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করে দেখো কোনো অবশিষ্ট পড়ে থাকে না, অর্থাৎ দেখো পুরোপুরিভাবে বিভাজ্য, অর্থাৎ 0 দিন অড ডে। তো দেখো মোট কতগুলো অবশিষ্ট দিন পড়ে থাকছে? 3 3 যোগ করলে 6, 6 আর 2 8, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11, 11 আর 2 যোগ 13, 13 আর 3 16, 16 আর 3 19, অর্থাৎ 19কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, কত হচ্ছে? 7 2 14, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের দেখো হাতে 5 দিন। শুক্রবারের পরের থেকে আমরা 5 দিন গুনবো। শুক্রবারের পরে 5 দিন গুনলে কি হয়? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। তো 21শে সেপ্টেম্বর কি বার হবে আমাদের? বুধবার। দেখো আরেকটা প্রশ্ন দেখে নেবো, প্রশ্নটা ছিল মিসসেলেনিয়াসের প্রশ্ন। শেষে যদি 12ই মে রবিবার হয়, তবে একই বছরের 15ই ডিসেম্বর কি বার হবে? দেখো মে মাস সাধারণত শেষ হয় 31 দিনে, তার মধ্যে 12 দিন আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের কতদিন বাকি আছে? দেখো আর 31 থেকে 12 বিয়োগ করলে কত হয় আমাদের? দেখো 19। যদি 19কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, কতদিন পরে থাকছে আমাদের? দেখো 5টা দিন হচ্ছে আমাদের অড ডে পরে থাকছে। জুন মাসে যদি আমরা কদিন অড ডে পাচ্ছি? দেখো 2টো দিন। জুলাই মাসে যদি আমরা পাচ্ছি 3 দিন। আগস্ট মাসে যদি দেখো আমরা 3 দিন পাচ্ছি। সেপ্টেম্বর মাসে থাকে 2 দিন অড ডে। অক্টোবরে যদি থাকে 3 দিন অড ডে। দেখো নভেম্বরে থাকে হচ্ছে আমাদের 2 দিন। দেখো 25শে ডিসেম্বর আছে, দেখো 25কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তখন দেখো 3 7 হচ্ছে আমাদের 21, এবং অবশিষ্ট পড়ে থাকে আমাদের 4 দিন, অর্থাৎ ডিসেম্বরের জন্য আমাদের 4 দিন হচ্ছে আমাদের অবশিষ্ট দিন। তো টোটাল দেখো কতগুলো অবশিষ্ট দিন আছে? 5 আর 2 7, 7 আর 3 10,
10 আর 3 হচ্ছে 13, 13 2 15, 15 3 18, 18 আর 2 20, 4 24। তো 24কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো আমাদের, 3 7 হয় 21, অবশিষ্ট পড়ে থাকছে 3, অর্থাৎ 3 দিন এক্সট্রা, অর্থাৎ রবিবারের পর থেকে আমরা 3 দিন এক্সট্রা যোগ করব। রবিবারের পর হয় সোমবার, মঙ্গলবার এবং বুধবার। তো 25 ডিসেম্বর কি বার হবে? বুধবার। দেখো আগের টাইপটাতে শিখেছিলাম একই বছরের মধ্যে দিন এবং বার নির্ণয় করা, এবং এই টাইপটাতে কি শিখবো আমরা? দিন এবং বার নির্ণয় করা, সেটা হচ্ছে আমাদের আলাদা বছরের জন্য। তো দেখো আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে 2024 সালের 15 মে যদি সোমবার থাকে, দেন 2026 সালের 15 আগস্ট কি বার থাকবে? সে আগের বারের মতোই একই কনসেপ্ট আছে, কিন্তু শুধুমাত্র দেখো আমাদের বছরটাকে আমাদের আলাদা করে দিয়েছে। তো আমরা প্রথমে দেখো একটা জিনিস মাথায় রাখবো সবসময়, যে কোনো বছর যেই দিন দিয়ে শুরু হয় সেই বছরের পরের বছরটা, অর্থাৎ আমি বলতে চাইছি 2024 সালের 15 মে যদি সোমবার থাকে, তবে 2025 সালের 15 মে আমাদের সোমবারের পর থেকে আমাদের একদিন এক্সট্রা যোগ হবে, অর্থাৎ সোমবারের পরে হচ্ছে আমাদের মঙ্গলবার। তো দেখো একইভাবে আমরা বলতে পারি যে 2026 সালের নিশ্চয়ই 15 মে মঙ্গলবার থেকে আরেকদিন ছিল, বুধবার ছিল, অর্থাৎ বলতে পারি। অর্থাৎ দেখো 2024 থেকে আমরা 2026-এ চলে এসেছি। তারপরে আমরা আগের যে টাইপ করতে শিখলাম সে একই রকম নিয়ম করবো, যে মোট কতগুলো অড ডে আছে সেটা আমরা বের করবো। তাহলে 2024 সালের 15 মে ছিল আমাদের মঙ্গলবার, 2025 সালের 15 মে আমাদের কি বার হবে? তার থেকে একদিন বেশি, মঙ্গলবার। তাহলে 2026-এর 15 মে তাহলে কি হবে? দেখো তার থেকে একদিন বেশি, অর্থাৎ আমাদের বুধবার। এবার আমরা গুনবো যে 15 মে থেকে 15 আগস্টের মধ্যে মোট কতগুলি অড ডে ছিল। দেখো মে মাসে মোট কতগুলি অড ডে আছে আমাদের, দেখো মোট যেহেতু 31 দিনে শেষ হয়, তাই সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে দেখো আমাদের 2 দিন অড ডে আছে মে মাসে। দেখো জুন মাসে অবশ্যই থাকে 2 দিন, জুলাইতে থেকে দেখো 3 দিন, এবং 15 আগস্ট যেহেতু চেয়েছে 15কে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? দেখো আমাদের 1 অবশিষ্ট পড়ে থাকছে, অর্থাৎ একদিন অড দিন থাকছে, অর্থাৎ 2 2 যোগ করলে হচ্ছে 4, 4 আর 3 7 এবং 8। দেখো 8কে 7 দিয়ে ভাগ করলে দেখো কত থাকছে আমাদের? একদিন অবশিষ্ট, অর্থাৎ সোমবারের পর থেকে আমাদের আর একদিন যোগ হবে, অর্থাৎ মঙ্গলবার। অর্থাৎ 2024 সালের 15 মে যদি সোমবার হয়ে থাকে, তবে 2026 সালের 15 আগস্ট কি বার হবে? দেখো তার থেকে একদিন বেশি, অর্থাৎ মঙ্গলবার। শুধুমাত্র তোমরা এই কনসেপ্টটা মাথায় রাখবে, যে কোনো বছর সেম ডেট যদি পরের বছরে বলে দেয়, তখন তার থেকে আমাদের একদিন একদিন করে বাড়ে। তো দেখো পরের একটা প্রশ্ন দেখে নাও, বলছে 10ই জানুয়ারি 2013 যদি বৃহস্পতিবার হয়, তবে 10ই জানুয়ারি 2018 কি বার হবে? দেখো একদম সিম্পল আছে, 2013 সাল হচ্ছে আমাদের বৃহস্পতিবার। দেখো যেহেতু আমাদের 10ই জানুয়ারি, আর এখানে দেখো 10ই জানুয়ারি বলেছে, দেখো দিন আমাদের একই আছে, তো আমরা বলতে পারি 2014 সাল কিবার পড়বে আমাদের, দেখো একই দিন শুক্রবার পড়বে। একইভাবে আমরা 2015 সাল বের করবো, 2016, 2017, তারপরে আমরা 2018 বের করবো। এক এক যোগ করতে করতে, কিন্তু দেখো এক এক যোগ করতেও তো আমাদের সময় লেগে, আমরা কি করবো? 2013 থেকে 2018-এর মধ্যে মোট কতগুলো বছর আছে? দেখো 13 থেকে 14 আছে, দেখো 2014, 2015, 2016, 2017 এবং দেখো 2018, অর্থাৎ মোট আমাদের দেখো 5টা বছর আছে, অর্থাৎ আমাদের 5 দিন তারপর থেকে পিছিয়ে যাবে। এবং দেখো এর মধ্যে দেখো 2016 হচ্ছে দেখো আমাদের একটা লিপ ইয়ার পড়ছে, অর্থাৎ 5 দিন তো ছিলই, লিপ ইয়ার যেহেতু আমাদের একটা দিন বেশি থাকছে, তার জন্য আমাদের আরো একদিন বাড়বে, অর্থাৎ 5-এর সাথে আমাদের একটা লিপ ইয়ার, অর্থাৎ মোট 6 দিন বাড়বে। তাহলে বৃহস্পতিবার পরের থেকে 6 দিন করলে কি হয়? দেখো শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 10ই জানুয়ারি 2013 যদি বৃহস্পতিবার হয়, তবে 10ই জানুয়ারি 2018 হচ্ছে আমাদের বুধবার। দেখো আরেকটা প্রশ্ন দেখে নাও, ডাব্লিউপি কনস্টেবল এসেছিল 15 আগস্ট 2021 হয়েছে আমাদের রবিবার, তবে 15 আগস্ট অর্থাৎ একই বছরের একই দিন আধা মাসের জন্য কি বলছে? দেখো 21 থেকে 26 মোট আমাদের মোট
কটা বছর আছে দেখো, মোট 5টা বছর আছে। 22, 23, 24, 25 এবং 26 মোট 5 বছর আছে। এবং আমরা দেখে নেবো যে এর মধ্যে কোনো লিপ ইয়ার আছে কিনা। যদি লিপ ইয়ার থাকে তার জন্য আমরা আর একটা 1 বছর অথবা দুটো লিপ ইয়ার থাকে 2 বছর যোগ করবো। দেখো 24 একটা লিপ ইয়ার থাকে, এর মধ্যে তার জন্য আমরা একটা বছর যোগ করছি, অর্থাৎ মোট আমাদের 6টা বছর অ্যাড হচ্ছে। যদি 6 বছর যদি বাড়ে অর্থাৎ তাহলে 6টা দিনও বাড়বে। তাহলে রবিবারের পর থেকে 6 দিন যোগ করলে কথা দেখো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। তো দেখো আরেকটা প্রশ্ন দেখে নাও, 22শে মার্চ 2019 যদি শুক্রবার হয় তবে 22শে মার্চ 2024 কি বার হবে? দেখো 19 থেকে 24-এর মধ্যে গ্যাপ কত আছে? দেখো 5টা বছরের গ্যাপ আছে। দেখো এর মধ্যে 2020 সালে হচ্ছে দেখো একটা লিপ ইয়ার মধ্যে পড়ছে, 2020 হচ্ছে আমাদের একটা লিপ ইয়ার এর মধ্যে পড়ছে। এবং দেখো 2024 সালটাও কিন্তু দেখো আমাদের লিপ ইয়ার। অর্থাৎ মোট কতগুলো লিপ ইয়ার বসে? দেখো মোট দুটো, অর্থাৎ 5 দিন আমাদের 5টা বছর তো ছিলই, সাথে আমাদের দুটো লিপ ইয়ার জন্য আমাদের আরো একটা বছর করে যোগ হবে, অর্থাৎ মোট আমাদের 7 বছর। দেখো তাহলে শুক্রবারের পরে দেখো আবার 7টা দিন যুক্ত করলে দেখো সেই শুক্রবারে চলে আসে। তো সঠিক উত্তর হবে অপশন সি, শুক্রবার। দেখো আরেকটা প্রশ্ন আছে, 5ই মে 2001 যদি শনিবার হয় তবে 2009 কি বার হবে? তো 1 থেকে দেখো 2001 সাল থেকে 2009 সালের মধ্যে মোট কতগুলি সাল আছে? দেখো মোট হচ্ছে আমাদের 8টা সাল আছে। দেখো 2002, 2003, 2004, 2005, 6, 7, 8, 9, দেখো মোট আমাদের 8টা বছর আছে। এবং দেখো এর মধ্যে 2004 সাল হচ্ছে, এবং দেখো 2008 সাল হচ্ছে দেখো আমাদের লিপ ইয়ার, অর্থাৎ এই জন্য আমরা কি বার পেয়ে যাচ্ছি? দেখো 8-এর সাথে আমরা দেখো আরো দুটো বছর যোগ পেয়ে যাচ্ছে, অর্থাৎ মোট হচ্ছে আমাদের 10 বছর অথবা 10 দিন এক্সট্রা থাকছে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে? দেখো 3 দিন অবশিষ্ট থাকছে। অর্থাৎ শনিবারের পরে আমরা কত দিন গুনবো? 3 দিন গুনবো। শনিবারের পরে হয় রবি, সোম এবং মঙ্গলবার। দেখো আরেকটা প্রশ্ন দেখে নাও, ক্লার্কশিপের প্রশ্ন আছে। দেখো 1 জানুয়ারি 2016 যদি শুক্রবার হয়ে থাকে তবে 1 জানুয়ারি 2020 কি বার হবে? দেখো 2016 হচ্ছে একটা, দেখো প্রথমে আমরা কি দেখবো 2016 থেকে 2020 মধ্যে মোট কতগুলি সাল আছে? দেখো মোট 4টা সাল আছে। এবং দেখো 2016 একটা লিপ ইয়ার এবং 2020 দেখো একটা লিপ ইয়ার, অর্থাৎ যেন আমরা আরো 2 যোগ করে দেবো, অর্থাৎ মোট কতগুলি আমাদের অর্ডার থাকছে? মোট 6 দিন। অর্থাৎ শুক্রবারের পরে আমরা 6 দিন গুনবো। কত হয়? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। তো সঠিক উত্তর হবে অপশন সি, বৃহস্পতিবার। তো দেখো পরের টাইপটা দেখে নেবো। দেখো পরের টাইপটা বলছে রিপিটেশন অফ ক্যালেন্ডার, অর্থাৎ একই ক্যালেন্ডার কখন আবার সেম টু সেম চলে আসবে। তো দেখো এই জন্য শুধুমাত্র একটা মনে রাখবে, যে কোনো বছরকে ভাগ করলে যদি আমাদের 1 অবশিষ্ট থাকে তখন সেটার জন্য আমাদের 6টা বছর অ্যাড হবে। যদি 2 অবশিষ্ট থাকে তখন তার জন্য 11 বছর অ্যাড করব। যদি 3 বছর অ্যাড থাকে তখন আমরা 11 বছর আবার অ্যাড করবো। এবং 4 বছরের জন্য আমরা 4 বছর 28 বছর, 4 তো থাকে না, যদি লিপ ইয়ার হয়ে যায় তখন সেটা আমরা কি করব? 28 বছর আমরা অ্যাড করব। একটা প্রশ্ন দেখো না, বলছে 2018 সালের ক্যালেন্ডারটি নিচের কোন বছরের ক্যালেন্ডারের সাথে আবার হুবহু একই হবে? দেখো কি বললাম, 2018 সালকে 4 দিয়ে ভাগ করবে। দেখো 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে আমাদের? তো শেষের সংখ্যা দুটো ভাগ করলে বেরিয়ে যাচ্ছে আমাদের। দেখো 4 4 হয় 16, অবশিষ্ট পড়ে থাকছে আমাদের 2। আমি কি বলেছিলাম? একটা বছর অবশিষ্ট থাকলে পড়ে থাকবে 6 বছর যোগ করবা। 2 বছর পরে থাকলে তোমরা 11 বছর যোগ করবা। 3 বছর পরে থাকলে 11 বছর যোগ করবে এবং 4 বছরের জন্য, অথবা যদি সেটা 4 দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যায় তখন সেটা 28 বছর যোগ করবা। তো দেখো আমাদের এখানে কটা বছর অবশিষ্ট আছে? দেখো 2 বছর অবশিষ্ট আছে, তাহলে 2 এর জন্য আমরা কত যোগ করবো? দেখো 11 বছর। অর্থাৎ 2018 সাথে 11 বছর যোগ করলে কত হয়? দেখো আমাদের 2029। অর্থাৎ 2018 সালের ক্যালেন্ডারটা 2029 সালে গিয়ে আবার হুবহু মিলে যাবে। তো আরেকটা প্রশ্ন দেখে নাও। দেখো 2024 সালের ক্যালেন্ডারটা পরবর্তী কোন বছর আবার পুনরায় আসবে? দেখো 24 সাল, বছরটাকে 4 দিয়ে ভাগ করতে, অর্থাৎ 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখো পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। অর্থাৎ বলেছিলাম যখন পুরোপুরিভাবে মিলে যাবে তখন তার সাথে আমরা কত বছর যোগ করবো? 28 বছর যোগ করবো। তাহলে 24-এর সাথে 28 বছর যোগ করলে কত হচ্ছে আমাদের? দেখো 2052। অর্থাৎ 2024 সালের ক্যালেন্ডারটা আবার 2052 সালে হুবহু মিলে যাবে। আরেকটা প্রশ্ন দেখে নাও, WPSI তে এসেছিল 2005 সালের ক্যালেন্ডারটি নিচে দেওয়া কোন বছরের ক্যালেন্ডারের সাথে সমান সমান হবে? তো আমরা কি করবো? 2005 সালকে 4 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে আমাদের? 4 5 হচ্ছে 20,
এবং 4 অক্ষে হচ্ছে আমাদের 4, অর্থাৎ একটা বছর আমাদের অবশিষ্ট পড়ে থাকছে। তা 1 বছর মানে কি বলেছিলাম, তার সাথে আমরা 6 যোগ করে দেবো, অর্থাৎ 5-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে আমাদের 11। দেখো আরেকটা প্রশ্ন দেখে নাও। দেখো সুনিতা তার বিবাহ বার্ষিকী 23শে সেপ্টেম্বর 1997 সালের মঙ্গলবার পালন করছে, তিনি আবার কোন বছর একই তারিখে এবং একই বারে তার বিবাহ বার্ষিকী পালন করবেন? তাহলে আমরা কি করব, একই রকম ভাবে 1997-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো একদিন অবশিষ্ট পড়ে থাকছে। যদি একদিন 1 বছর অবশিষ্ট পড়ে থাকে, আমরা কত যোগ করবো, আমরা 6 বছর যোগ করবো। তাহলে 97-এর সাথে 6 যোগ করলে কত হয়, দেখো আমাদের 2003। তো সঠিক উত্তর হবে 2003 সালে সুনিতা একই বছরের একই দিনে আবার বিবাহ বার্ষিকী পালন করতে পারবে। তো শেষ প্রশ্ন দেখে নাও, 1993 সালের ক্যালেন্ডারটি কোন বছরের ক্যালেন্ডারের সাথে একই রকম হবে? তো কি করবো, 1993-কে আমরা 4 দিয়ে ভাগ করবো, অথবা 93-কে আমরা 4 দিয়ে ভাগ করবো। দেখো 4 দুগুণ হয় 8, 1 13, 3 4 হচ্ছে 12, অর্থাৎ অবশিষ্ট পড়ে থাকছে 1। একের জন্য কত বছর অ্যাড হবে আমাদের, সবসময় 6 বছর অ্যাড, অর্থাৎ 1993 সালে 6 যোগ করলে কত হয়, 1999। তো সঠিক উত্তর হবে অপশন এ। অর্থাৎ মনে রাখবে, 1 বছর এক্সট্রা থাকলে 6 যোগ করব, 2 বছর এক্সট্রা থাকলে 11 যোগ করব, 3 বছর এক্সট্রা থাকলে আমরা আবার 1 যোগ করবো, এবং 4 বছরের জন্য আমরা যোগ করবো 4 বছর, অথবা যদি পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যায় আমরা কত যোগ করবো, সেটা 28 যোগ করবো। ব্যাস এইটুকুনি মনে রাখলে তোমাদের একটা প্রশ্ন আটকাবে না। তো দেখো আজকে 8টা টাইপের মধ্যে মোট আমরা 4টে টাইপ কমপ্লিট করলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। বাদ বাকি পরের ক্লাসে আমরা এই বাদ বাকি 4টে টাইপ আমরা কমপ্লিট করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। পরের ক্লাসে আমরা বাদ বাকি যে 4টে টাইপ আছে সেই 4টে টাইপ টোটালটা কমপ্লিট করে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।